আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই ফিলজাস মম। ঈদ স্পেশাল আজকের পর্বে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংসের কালা ভুনা। গরুর মাংস দিয়ে যতগুলো রেসিপি আছে তার মধ্যে কালা ভুনাটা সবার পছন্দের তালিকায় একদম প্রথমে। ঈদের পরেই রেসিপিটা শেয়ার করছি, তার কারণ হচ্ছে ঈদের পরেই আমাদের ফ্যামিলি গেট টুগেদারগুলো থাকে, তো আপনারা চাইলে সেসব পার্টিতে এই রান্নাটা করতে পারেন। তাছাড়া আজকের রান্নায় আমি এমন কোনো মশলাই ব্যবহার করব না যেগুলো সব সময় আমাদের হাতের কাছে থাকে না। খুব সহজে এবং সবচাইতে কম খরচে কিভাবে কালা ভুনা রান্না করা যায় আজকে সেটাই দেখাবো। তবে প্রথমেই বলে রাখি, চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালা ভুনার যে অরিজিনাল রেসিপি এটা কিন্তু সেটা নয়, এটা হচ্ছে ঘরোয়া স্টাইলে সবচেয়ে সহজ কালা ভুনার রেসিপি। আমি আশা করছি আমার আজকের এই সহজ কালা ভুনার রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। আজকে আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসের টুকরোগুলোকে আমি একটু বড় সাইজের রেখেছি, আর এখানে মাংসটা হাড় এবং চর্বি সহ নিয়েছি, এতে করে কালা ভুনার টেস্টটা বেশি ভালো আসবে। মাংসগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরপর পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি যেই পাত্রের মধ্যে মাংসটা রান্না করব সেই পাত্রের মধ্যে মাংসগুলোকে নিয়ে নিচ্ছি। এবার এই মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা 1/3 কাপ। কালা ভুনার মধ্যে কিন্তু কাঁচা পেঁয়াজ আর পেঁয়াজ বেরেস্তা দুটোই দিতে হবে, এতে করে টেস্টটা খুব ভালো আসবে। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। কালা ভুনার মধ্যে কিন্তু হলুদের পরিমাণটা একটু কম লাগে। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। দিয়ে দিব লবণ 1 চা চামচ। এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়েছি 2টি তেজপাতা, 2টি দারুচিনি, 7-8টার মতো লং, 7-8টার মতো এলাচ, আর নিয়েছি 2টি স্টার এনিচ বা তারা মৌরি। তবে এই স্টার এনিচ বা তারা মৌরিটা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এবারে এই গরম মশলাগুলোও এই মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সয়া সস হাফ টেবিল চামচ। সাদা সিরকা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ, আর এই সিরকাটা দেওয়ার কারণেই মাংসটা খুব দ্রুত সফট হয়ে যাবে। এবার যে তেলের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তাটা করেছি সেই তেল থেকে এখানে আমি হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি। আর যদি এখানে পেঁয়াজ বেরেস্তার তেল দিতে না চান তাহলে এখানে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিবেন। এবার আমি মশলা আর মাংসটাকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। আর এই পর্যায়ে মাখানোর কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে, কারণ কালা ভুনাটা খেতে কতটা টেস্টি হবে সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে এই মাখানোর উপর। মাখানোটা যত ভালো হবে মাংসের স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। মাংসটাকে মশলার সাথে মাখিয়ে নেওয়ার পর আপনারা চাইলে কিন্তু 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারবেন, তবে আমি আজ সেটা করব না। আমি মাংসগুলোকে মাখানো হয়ে গেলে সরাসরি রান্নায় চলে যাব। মাংসগুলোকে মাখানো হয়ে যাওয়ার পর আমার হাতে যে অবশিষ্ট মশলাগুলো লেগে রয়েছিল সেগুলো আমি সামান্য পরিমাণ পানি দিয়ে হাতটা ধুয়ে এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি।
ব্যাস শুধুমাত্র এই অল্প পানিগুলোই আমি আজকে ব্যবহার করব এই রান্নার জন্য। কালো ভুনা রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমি আলাদা কোনো পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়েই আমি পুরো রান্নাটা শেষ করব। এবার মাংসগুলোকে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর চুলার হিটটাকে কিন্তু আমি হাই হিটে রেখেছি। মাংসগুলোকে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসগুলোকে রান্না করব প্রায় 10 মিনিটের মতো। আর এই 10 মিনিট কিন্তু চুলার হিটটা অবশ্যই হাইতে থাকবে। 10 মিনিট রান্না করে নেয়ার পর এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু বেশ অনেকটাই পানি বের হয়েছে। যখনই পানিটা এরকম ছাড়বে তখনই আমি চুলার হিটটাকে কমিয়ে একদম লোতে করে দিব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসগুলোকে রান্না করব পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত। তবে এই পর্যায়ে একটা কথা বলে রাখি, আপনাদের মাংসগুলো যদি পানি ছাড়া প্রপারলি সেদ্ধ না হয়, এই মাংসগুলো সেদ্ধ করতে অল্প অল্প পরিমাণে গরম পানি দিয়ে মাংসগুলোকে সেদ্ধ করে নিতে পারবেন। তবে কালা ভুনার ক্ষেত্রে কিন্তু একেবারে অনেকগুলো পানি দিয়ে মাংসগুলোকে সেদ্ধ করা যাবে না। তাই ধাপে ধাপে অল্প অল্প গরম পানি দিয়ে মাংসগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আজকে আমার মাংস থেকে যে পানি বের হয়েছে সেই পানি দিয়েই কিন্তু মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। তাই আর আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। আমি ঢাকনা দিয়ে প্রায় 40 মিনিটের মতো মাংসগুলোকে রান্না করব। চুলার হিটটা কিন্তু লোতেই থাকবে। আর এরই মধ্যে কিন্তু আমি 2-3 বার ঢাকনা খুলে মাংসগুলোকে নেড়েচেড়ে দিয়েছি। প্রায় 40 মিনিট পর আমি আবারও ঢাকনা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু মাংসটা প্রায় 70%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তবে মাংস থেকে যে পানিটা ছেড়েছিল সেটা কিন্তু একদমই শুকিয়ে যায়নি। মাংসগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে রান্না করব আরও প্রায় 20 মিনিটের মতো। আর এই 20 মিনিটেই কিন্তু মাংসের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আর পানিটাও কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে। প্রায় 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসের মধ্যে কিন্তু আর কোনো পানি নেই। তেলটাও কিন্তু মাংসের গা ছেড়ে এসেছে। আর বাকি রান্নাটাও কিন্তু এই তেলের মধ্যেই করতে হবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন মাংসর কালারটা কিন্তু বেশ অনেকটা চেঞ্জ হয়ে কালচে হয়ে এসেছে। ঠিক এই অবস্থায় এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি আরও 1/2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। 1 কেজি মাংসের জন্য আজকে আমি এখানে টোটাল 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস ব্যবহার করেছি। 1 কেজি মাংসের জন্য এর থেকে বেশি পরিমাণ সয়া সস কিন্তু ব্যবহার করা যাবে না। এর থেকে বেশি পরিমাণ সয়া সস ব্যবহার করলে মাংসের টেস্টটা নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে মাংসটা কিন্তু প্রায় 95%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তবে কালা ভুনার যে অথেন্টিক কালারটা সেই কালারটা কিন্তু এখনো আসেনি। চুলার হিটটাকে কিন্তু এখনো লোতে রেখেছি, তবে একটু পরপর কিন্তু নেড়েচেড়ে দিতে হবে। আর এই নাড়াচাড়া করতে করতেই কিন্তু অথেন্টিক কালা ভুনার কালো কালারটা চলে আসবে আস্তে আস্তে। এরই মধ্যে আমি অন্য একটা প্যানে কালা ভুনার জন্য বাগারটা তৈরি করে নিব। একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। আর এই কাজটা সরিষার তেলে করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো রসুন কুচি। এরপর এখানে আমি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে একটু লালচে করে ভেজে নিব। খেয়াল রাখতে হবে রসুন কুচিগুলো যেন পুড়ে না যায়, তাহলে খেতে তিতা লাগবে। রসুন কুচিগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এই বাগারটা এই কালো ভুনার মধ্যে দিয়ে দিব। বাগারটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি প্যানটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে করে বাগারের ফ্লেভারটা সবগুলো মাংসের মধ্যে ভালোভাবে ঢুকতে পারে। এভাবে ঢেকে রাখবো আমি 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এবার আমি সব কিছুকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার এই মাংসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে।
কালারটাও কালো হয়ে গিয়েছে। আর আমি এই মাংসের মধ্যে কোনো পানিও ব্যবহার করিনি, তবুও এই মাংসটা কিন্তু কোনোভাবেই প্যানের গায়ে লেগে যায়নি। আমাদের রান্নাটা কিন্তু এখন পুরোপুরি কমপ্লিট। আমি আপনাদেরকে একটা মাংস তুলে দেখিয়ে দিচ্ছি মাংসের কালারটা ঠিক কীরকম হয়েছে। বাস আমাদের গরুর মাংসের কালো ভুনাটা ডান। এবার আমি এই কালো ভুনাটাকে পরিবেশন করে নিব। পরিবেশনটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন। আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে করে নিচ্ছি। এখন কথা হচ্ছে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা বা মাংসের ভিতরটা ঠিক কীরকম হয়েছে। আমি আপনাদেরকে কাছ থেকে একটা মাংস ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই তো পেলেন মাংসটা ঠিক কতটা সফট আর কতটা জুসি হয়েছে। আর এটাই হচ্ছে আসল কালো ভুনা। উপরের দিকটা দেখে মনে হবে একদমই পুড়ে গেছে, কিন্তু ভিতরটা কিন্তু সফট জুসি, মুখে দিলেই মিলে যাবে। সেম ভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের রেসিপিও হবে একদম পারফেক্ট। কাউকে যদি একবার রান্না করে খাওয়ান তাহলে এই কালো ভুনার স্বাদ কিন্তু সে কখনোই ভুলতে পারবে না। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।